আসসালামু আলাইকুম এভরিওয়ান। বড়লোক স্বামী গল্পের 12 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। প্রেম একটু একটু করে এগিয়ে আসে তিশার দিকে। তিশা একটা ডুব গিলে পিছনের জন্য প্রস্তুত হতে এক মুহূর্তে প্রেম তিশার গলা চেপে ধরে একেবারে নিজের কাছে নিয়ে আসে। প্রেমের উপলব্ধি নিঃশ্বাসের পতন তিশার শরীরে পড়তেই তিশার শরীর ঠান্ডা হয়ে আসে। গলাটা এক লোক এক জোরে চেপে ধরেছে। তিশা ছাড়ানোর চেষ্টা করতেই প্রেম তার হাত দুটো এক করে বিছানার দিকে পিছনের দিকে নিয়ে জোরে থাপ চেপে ধরে। তিশা রাগে তখন ফেটে একাকার, মুখটা লাল হয়ে ওঠে। প্রেম তা দেখে বোধ হয় আনন্দ পাচ্ছে। সে একবার তিশার ঠোঁটের দিকে তাকায়, একেবারে কাছে এসে নরমি কণ্ঠে বলে, এই জাহান নাম তিশা, এখানে তোমার স্বাগতম বলেই তোমাকে ছেড়ে দেই প্রেম। ধাক্কাতে এত জোরে ছিল যে নিজেকে সামলাতে না পেরে ভালো করেই তিশা কষ্ট হয়। কোনো মতে তৃষা নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে বলল, আপনি মানুষ নাকি জানোয়ার? আমার গায়ে হাত দেওয়ার অধিকার কে দিয়েছে আপনাকে? আমি কি এমন সর্বনাশ করেছি আপনার? আমার বাড়ির মধ্যে অনুমতি ব্যতীত প্রবেশ নিষেধ। জবাব দাও, কেন এসেছ জুনিয়র এখানে? আমি কি জানি আমি এই পাতলা পায়খানা আসা নরম মানুষের জন্য নিষিদ্ধ? প্রেম তৃষার দিকে এগিয়ে আসতে তৃষা 2 কদম পিছিয়ে যায়। প্রেম তা দেখে থেমে গিয়ে বলল, আরেকটু বাজে বকলে থাপ্পড় মুখে জিব্বা ছেড়ে দেব। বদলাতেও আমিও অনেক কিছু পারি। আমার বাল জানো তুমি? মুখে লাগাম টানো প্রেম ভাইয়া, তোমার ভাইয়া গুষ্টি মারি। আমি গেলাম, আর কখনো এই বালের বাড়িতে আসবো না। এইটা হলো বাড়ি হলো মনে হচ্ছে ভ্যাম্পায়ারের বাড়িতে ভুল করে ঢুকে পড়েছি। তুমি ওই ভুল করেই ঢুকতেই পারবা, বের হওয়ার ক্ষমতা নেই। যাচ্ছে। প্রেম পিছন থেকে তিসের হাত ধরে পুনরায় তাকে নিজের কাছে এনে আনে। এবার আর আঘাত নয়, চোখে চোখ রেখে মুখের ওপর এলোমেলো হয়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে বলে, নিজের ইচ্ছায় এসেছো, যাবে আমার ইচ্ছায়। আমার লাগছে প্রেম ভাই, বারবার ভাইয়া বলে হৃদয়ের ক্ষত বাড়িয়ে দিও না শোনা। প্রেম তিশাকে উল্টা ঘোরায়, তিশার চুলে একবার পিছন থেকে স্পর্শ করে মুখ গুজে দেয়। নিমিষে তার চোখ দুটো বন্ধ হয়ে আসে। তিশা যেন একেবারে সহ্য হচ্ছে না। সে ছাই করে উঠল, আপনার ক্ষতর মধ্যে আমি লবণ চিবিয়ে দেব। সেখানে শোনা তুমি নিজেকে বেশি সুন্দর আর সাহসী ভাবছো বোধ হয়। প্রেম তোমাকে এখনো ধরে নেই, যেদিন ধরবে সেদিন আর ঘুম পারবে না তোমার। তাই তর্ক আমার সঙ্গে করো না। মুখে মুখে তর্ক আমার একেবারে অপছন্দ। এসব অপছন্দের কাজ করে আমাকে রাগ করে বারবার করো কেন? লোক কত ভালোবাসে, কত কথা বলছে, আপনি ছাড়বেন? প্রেম আরো শক্ত করে তিশাকে চেপে ধরে। ব্যথায় তিশার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। প্রেম সেই জলে আঙ্গুল দিয়ে মুছিয়ে দিয়ে বলে, এখন তো এই বাড়ির চাকর তুমি, টাকা লাগছিল, খাচ্ছ। খালি এসব করলেই কি হবে? প্রেম নেওয়াজকেও তো খুশি করতে হবে না? সে কি নোংরা আপনি, এত পবিত্রতা দেখাবেন আমার সামনে? দুনিয়ার এত পবিত্রতা থাকলে জঘন্য জনসংখ্যা আজ এত বাড়ত না। আপনার মতো মানুষদের জন্যই দেশের আজ এই অবস্থা। যেভাবে বলছো আমি মনে হয় আমার 20 বাচ্চার তোমার নোটিফিকেশন করেছি। তবে তুমি চাইলে একটা আপত্তি করতে পারি, যদিও আমার সঙ্গে বিক্রি হওয়া যাওয়ার মতো ক্ষমতা যোগ্যতা কোনোটাই তোমার মধ্যে নেই। আরে ভাই এখন ছাড়ুন তো, এমনভাবে চেপে ধরে যেন দাগ বানিয়ে দিচ্ছেন। এখন মলম খরচ করে দিবে আপনার নানায়? না তা তো আছে নানা, ওইটাকে কবর থেকে তুলে এনে খরচ টাকা দিয়ে দেব। তোর মতো প্রোটেক্টের অপর তো একমাত্র ডেট হবার ফেন্সিল মলম লাগাতেই পারবে। আর আমার ভেতরে এত কুৎকাতনি যে নেই তার পিছনে টাকা লাগবো। সুন্দরী হলে তো হয় ভেবে দেখতাম। তিশা মুখ ফুলিয়ে গাল দেয় প্রেমকে মনে মনে। এই লোকের ভিতরে মুখে কি ছিঁড়ি, একেবারে যেন লাগাম ছাড়া শেরের গরু। প্রেম তিশাকে ছেড়ে দিতেই তিশা বলল, আপনি একদম ভালো না ভাই। কথা বলে আর কখনো আমার এদিকে দেখবেন না। আপনি আমার ভার্সিটির সিনিয়র কেবল, এইটুকু জানি আমি। এছাড়া আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আপনাদের বাড়ির মেয়েকে পড়ায়, এখানে থাকার সুযোগ দেওয়া হয়েছে, এইটুকুই আমার পরিচয়। মুখে এটা বললেও মনে মনে তিশা বলে, দাঁড়াও বেটা শয়তান, আমার সঙ্গে সুযোগ পেয়ে এমন করলি না? তোর ভাইয়ের বউ হয়ে যদি তোর ওপর অত্যাচার না করি তবে আমার নামও তিশা নুজায়েত না। আজকে রাতটা আমার ঘরেই থেকে যাও। মাথায় আপনার শেষ। এই মাথার দেশের কোনো কাজে লাগবে না। মাথা কাজে না লাগুক, শরীরটা তো কাজে লাগবে। কার? তোমার। আমার শরীর দিয়ে আপনি কি করবেন? নিজের শরীরটা তো সামলাতে পারি না। আমারটাকে অনেক কাজে শোনা। এই শরীরটা দেখতে পাওয়া কত নারীর স্বপ্ন জানো? রুচি খাওয়া হলো যা হয় আর কি। অনেক প্যাচাল শুনেছে। যেই দাগ আপনি আজ বললেন না, তা একদিন 3 ঢাবল দিয়ে উসুল করে ছাড়বো। এই তিশা, আমি তিশা। আমায় যেন ভাববেন না, যেমন তেমন ভাববেন না। আমি ওইসব পেয়ে না যে কেউ উঁচু গলায় কথা বলবে চুপ করে থাকবো। আমি তিশা। আমার সঙ্গে গলা উঁচু করে কেউ কথা বললে আমি তার গলার
রকটাই টেনে ছিঁড়ে আনে। মাইন্ড ইট। প্রেম তাকিয়ে বাঁকা হাসলো, তারপর বলল, আই লাইক ইট। ট্রিট না হলে নিমিষেই রাগ লাগে। প্রেম কাছে আসতেই এবার তিশা দেয় এক দৌড়, তবে তাড়াহুড়ায় থার্ড ক্লাসটা দেখে একেবারেই বাড়ি খেয়ে ধাপুস করে পড়ে যায়। প্রেম তখনও ভাবছিলেন ভাবে তাকিয়ে রয়, যেন কিছুই হলো না। তিশা সামলে উঠে দাঁড়িয়ে প্রেম ফ্রিজ থেকে স্ট্রবেরি বের করে সেটা চকলেটের সাথে মাখিয়ে মুখে দিয়ে বলল, পরের বার এলে পারফিউমটা বদলে আসবে। এটা পারফিউম কমফার্স লাগছে বেশি, তবে শ্যাম্পুর গন্ধটা চলে। তিশার কপালে হাত ঘষতে ঘষতে উঠে দাঁড়ালো, তারপর এক দৌড়ে বাহিরে চলে গেল। বলল, পরের বার এলে ডাস্টবিনের ময়লা নিয়ে আসবো। প্রেম, তাই আপনার জন্য? চিন্তা নেই সোনা, ওই ময়লা তো আমি তোমাকেই খাওয়াবো। জলদি এনে ফেলো, শালা তোর জন্য ড্রেন থেকে শরবত তুলে আনবো। আপনি মনে বকবক করতেই তিশা চলে গেল। এই তো এত করে বলল, আর জীবনেও বকবক গলাগলি করবে না। সে এই বিষয়ে কথা কি তার মনে আছে, নাকি ব্রেনের সেই বিশেষ অংশটুকু ডিলেট হয়ে গিয়েছে? রাত 9টা বাজে কেবল তখন। উঁচু উঁচু ভাবনের ফাঁক বলে সে আকাশ দেখা যাচ্ছে টুকরো টুকরো করে, কোথাও অন্ধকার ঘন, কোথাও আবার বিদ্যুতের আলোয় ফিকে। রাস্তার লাইন পোস্টের আলোর দোকানের ঝলমলে আলো মিলে আকাশে কেমন যেন চেপে রেখেছে। তবে মাঝে মাঝে অপরে তাকালে দেখা যায় ভেসে আসা আলো ঝাপসা, কারণ ধোঁয়া আর ধোঁয়ার অনবরত তীব্র মান স্মল হয়ে গিয়েছে। খুব বেশি তারা দেখা যাচ্ছে না, সেগুলো দেখা যাচ্ছে যেগুলোকে কেবল মিটিমিটি বিদ্যুতের মতো। তবে এই আকাশও আলাদা একটা আকর্ষণ আছে। এই আকাশ যেন মানুষের ভিড়ের মাঝেও নিঃশব্দে দাঁড়িয়ে যায়, তার গভীর কালো রঙের ভিতরে একটা বারবার ভেসে আসে। তুমি যতই হইচই করো, আমি তোমার অসমের মতোই ধরে রাখবো। নেওয়াজ বাড়ির দোতলা ঘরে প্রেমা শুয়ে কোনো কিছুর ডামা দেখছে। হঠাৎ মনে হলো রুমে কিছু একটা ঢুকেছে। ও মা, কোরিয়ার নায়ক নাকি গবলিন? ওর তো ক্ষমতা আছে হুট করে সব জায়গায় যাওয়ার। প্রেমা নড়েচড়ে সবটাতে শব্দ আবার হলো। এবার কেমন যেন একটা ভয় করছে। সে বারান্দার দিকে যায়, ওই কিছুই তো নেই। পিছনে ফিরতে চিৎকার করে ওঠে, তবে শব্দ হওয়ার আগে কেউ একজন তার মুখ চেপে ধরে গালে একটা চুমু দিয়ে বলল, আমি তোমার মেহরাব গো। অন্ধকারের রুমটা দেওয়ালে জুড়ে ছবি টাঙানো, টেলির ওপর কাগজপত্রের অভাব নেই। ওইখানে ওইসব নীরবের লিস্ট পড়ে আছে যার প্রতারক। আচ্ছা, তাদের বেঁচে থাকার লাভ কি, যারা একজনকে ভালোবেসে অন্যের জনের আয়েসি হয়ে যায়? লোকটি কালো হুডি থেকে খুলে ফেলল মুখের মাস্কটা খুলে টেবিলের ওপর রেখে গিয়ে শিকলের সঙ্গে রাখা রানীটির দিকে। রানীটি চুপসে যাচ্ছে, ভয়ে আর আটকে তার ভিতরে দাদা ভেগে আছে। লোকটি মেয়েটির সামনে বসে তার চুলগুলো সুন্দর করে সরিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, কয়েক বছরের প্রেম ছিল? মেয়েটি চুপ করে রয়, ভয় তার ব্যাপকভাবে কথা গিলে ফেলছে। লোকটি এই নিস্তব্ধতা একেবারে পছন্দ নয়। সে হাতে ছুরিটা মেয়ের আঙুল ছুরিয়ে বলল, প্রশ্ন করো, কেউ যদি উত্তর না দেয় তখন আমার ভীষণ রাগ হয়। মেয়েটি কিছু বুঝে ওঠার আগেই লোকটি ভ্যাংচি কেটে তার আঙুলটা কেটে নেয়। ঝর্ণার মতো রক্ত এসে তার মুখে ছিটকে পড়ে। পুরো ঘর কেঁপে ওঠে মেয়েটির হাহাকারে চিৎকারে। লোকটি উঠে দাঁড়ায়। পাশের ঘরে আলাদা একটা লোহার বিরাট খাঁচা আছে, তাতে হিংস্র একটা কুকুর বন্দি, লোকটির আদরের কুকুর। সেই ঘরটায় গিয়ে আঙুলটা কুকুরটিকে দিতে টিপটপ করে খেয়ে ফেলে। তা দেখে কেমন জানি শয়তানিময় একটা হাসি ফুটে উঠল লোকটির মুখে। সে কাছার ভিতরে ঢুকিয়ে থাকা কুকুরটির মাথায় হাত বুলিয়ে দিল, তারপর বলল, এবার কোনো অংশ খাবে বলো তো? বলে সে আবার গান ধরল, প্রেমা ও প্রেমা আমার। শেষ রাতে ভালোই ঠান্ডা পড়েছে। আজ ঘুমটা এলামের শব্দ অতি কষ্টে ভেঙেছে। তিশা উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আপন মনে ঘরের মাধ্যমে। আজকে সকালে নাস্তার টেবিলে সে কাউকে পায়নি, এমন না যে একেবারে কাউকে পায়নি। সিদ্দিক নেওয়াজের সঙ্গে বেশ ভালোই কথা হয়েছে। কত কি জিজ্ঞাসা করলেন তিনি। যখন জানতে পারলেন তার নাতি আর তিশা এক ভার্সিটিতেই পড়ে, তখন তিনি আর খুশি হয়। তবে মুরব্বী খানিকটা মন খারাপ করে আবারও বলছেন, জানো তো দাদু, আমার প্রেমের ব্রেনটা ছোট থেকে এমন তীব্র, আজ পর্যন্ত কখনো রেজাল্ট খারাপ করেনি। একই সঙ্গে ঢাকাতেও চান্স পেয়েছিল, কিন্তু কেন যেন সেখানে গেল না। এই শহরের গন্ধ ছেড়ে কোথাও গেলে নাকি তার মন পড়ে। পুরা মন নিয়ে তো আর পড়ালেখা হবে না। পড়ালেখায় অনেক ঝামেলার কারণে 2 বছর তার নষ্ট হয়, নইলে এতদিন সে মাস্টার শেষ করে বের হয়ে যেত। তিশা কেবল মনোযোগ দিয়ে সবগুলো কথা কানে নিল। খাওয়া শেষে যখন উঠে যাবে তখন সিদ্দিক বললেন, প্রেম তো ভার্সিটিতে যাবে, ওকে বলে দেব সঙ্গে নিয়ে তোমায় নিয়ে যাবে।
একা মেয়ে মানুষ নতুন শহরে চলাফেরা করাটা বিপজ্জনক। এখন তৃষা কি করে কি বলবে শহরে, তার জন্য বিপদ মানে এই প্রেম নেওয়াজ। সে থাকতে আর বাড়তি বিপদ কোনো দরকার আছে? তৃষা কোনো মতে সিদ্দিককে বললেন, না দাদু, আমি ম্যানেজ করে নেব। আর ধাক্কা না খেলে মানুষের জীবনে লড়াই টিকতে পারে না। একা একা পথ চিনে না চলতে পারলে জীবনটা নিয়ে এই জায়গাতে পড়ে থাকতে হবে, বুঝলেন তো? সিদ্দিক কেবল মুচকি হাসলেন। কি জানি সেই হাসির আবার কোনো কথা বলে তৃষা তৈরি হয়ে নেয়। আজ একটু ফ্রেশ করে ওড়নাটা বুকে ঝুলিয়ে নিল, গালে একটু বেশি করে স্মেল লাগিয়ে নিল। কেউ যদি জিজ্ঞাসা করে কিছু তাহলে বলবে রুথ তার সহ্য হয় না, তাই তার গালে ছুঁয়ে বলে তার লাল হয়ে গিয়েছে। কিংবা ড্রামা দেখিনি নাকি, নায়িকা লজ্জা পেলে গাল লাল হয় কেমন হয়ে যায়। এমন পরিস্থিতি এলে সেও না হয় কিছু একটা বলে দিবে। তৈরি হয়ে নিচে যেতেই বাড়ি ঢুকলো প্রত্যুষ। তৃষার সঙ্গে দেখা হতে প্রত্যুষের মুখে হাসি ফুটল। সে ওই ভারের নাইট করে এসে শরীরটা তখন ঝিমঝিম করে একাকার। কিছুই তো যখন ভাল লাগছিল না, তখনও প্রত্যুষের মুখের হাসি ফুটল তৃষাকে দেখতে পেয়ে। সকাল সকাল ভালো একটা মানুষের সঙ্গেই তো দেখা হয়ে গেল। তৃষার ওড়নাটা হেঁচড়াচ্ছিল, তা দেখে প্রত্যুষ উঠিয়ে দেয়, বলে মিস আপনার ওড়নাটাকে বাঁচিয়ে দিলাম, বদলে কিছু একটা চাই। তৃষা সে যে কি লজ্জা, মন চাইবে নাকি? যাহ বাবা, সে তো কবেই দিবে। ঠিক তখনই বাইকের হর্ন বেজে ওঠে। কি যে কর্কশ সেই শব্দ, মাথাটা নাড়িয়ে দেওয়ার মতো। তৃষা চোখ তুলে তাকিয়ে দেখলো বাইকের হেলমেট পরা প্রেমকে হেলমেট খুলে একেবারে তৃষার ওড়নার দিকে তাকালো। তৃষা পাত্তা দিল না। প্রত্যুষ আর ওড়না ঠিক করে দিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু প্রেমের শব্দের হরণের জন্য আর বলতে পারলো না। তবে তৃষার মুখটা ঘুরিয়ে প্রত্যুষকে বলল, কি চাই আপনার? প্রেম তখন হেলমেট পরতে পরতে গান ধরল, চাই না মেয়ে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে, তুমি কারো নয়। চাই না মেয়ে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে, তুমি কারো নও। তুমি আমারই, জানো, তুমি আমার হৃদয়েরই আমারই। তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু যে আর। পৃথিবী জেনে যাক তুমি শুধু আমার। তৃষা আর প্রত্যাশা দুটোই বুঝতে পারে না এই প্রেমের সমস্যা কি। এর জন্য একটু কথা বলতে পারছে না দুজনে। গানটা শেষ হতেই বাইকটা দুজনের মাঝে চলে দিতেই তৃষা আর প্রত্যাশা সিটকে দূরে যায়। কেবল যায় না, বরং তার ব্যাটার জন্য এত সুন্দর একটা সারাক্ষণ তৃষার ব্যস্ততা। ভর্তি হতে না হতেই পরীক্ষা, এমন সময় তৃষা চায়নি। মাথাটা একেবারে দিনের দিনে ফাঁকা হয়ে যাচ্ছে। কই হারিয়ে যাচ্ছে ওই মেধাবী তৃষাটা। সারের রোলিং লেকচারের ফাঁকে তার তৃষার কলমের পিছনটা চিবিয়ে যাচ্ছে। আজকে প্রেম ভাইয়ের সঙ্গে ভার্সিটিতে আর দেখা হয়নি, নইলে তো আবার সালাম মিস হওয়ার বাদেও লাল সালাম বাক্য করতে হবে। সে খতমা একটা দৃশ্য ছেলের। তৃষার ঘুম পাচ্ছে। সে ঝিমাতে ঘুমিয়ে পড়ে। ঘুমটা আচমকা ভেঙে তখন বোতল ভর্তি পানি কেউ তার মুখের ওপর ছাড়ে। নাক মুখে সে পানি উঠে যায়। কাশতে কাশতে তৃষা দরাফর অবস্থা। সে সামনে তাকিয়ে দেখলো পকেটে থেকে প্রেম নেওয়াজ দাঁড়িয়ে আছে। পুরো ক্লাস তখন হাঁ করে তৃষার দিকে তাকিয়ে আছে। তৃষা একবার সবার দিকে তাকায়। কেউ মিট করে হাসছে। প্রেম একটা ধমক দিয়ে বলল, কারো এই দৃষ্টি এসে পড়লো, চোখ দুটো তো দুর্বল ফেলবে। সেই তারাক কণ্ঠে এক নিমিষে সবার দৃষ্টি সজাগ হলো। পুরো ক্লাস নিচের দিকে তাকিয়ে পড়া মন দিল। স্যার তখনও থেমে আছে। সে নতুন জয়েন হয়েছে। প্রেমের এমন বেয়াদবি সহ্য হচ্ছে না। কাছে এসে প্রেমকে পিছন থেকে কিছু বলবে, এটা টুকাতেই এলাকা পাত্তা দিল না। এটা ক্লাসে এখন সব চলবে না, অন্তত আমার ক্লাস। পিছনে ঘুরে সদৃষ্টিতে তাকিয়ে বলল, ও আর আপনি যে সপ্তাহে 3 দিন নিয়ম করে নিষিদ্ধ পল্লী হওয়ায় গায়ে লাগিয়ে আসুন, তা খুব চলবে তাই না স্যার? স্যারের একেবারে মুখ বন্ধ হয়ে যায়। প্রেম তৃষাকে কথা বলার সুযোগ না দিয়ে তার হাতের কঞ্জি শক্ত করে চেপে ধরে। তাতে কুকড়ে উঠল তৃষা। চোখটা দিয়ে জল বের হতেই স্যার ভরা কণ্ঠে বলল, মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছ? আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।